أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا قال إنني من المسلمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সবাইকে শুভেচ্ছা এবং মনের হৃদয় নিংড়ানো ভালোবাসা। আজকে অনেক দিন পর আপনাদের সম্মুখে আসা, তাই এই আশাটা আমি চাইছিলাম না আমি আসতে, কিন্তু সময়ের বাস্তবতার প্রেক্ষাপটে আমাকে আসতে হলো। আমরা অনেক দীর্ঘ যুদ্ধ করেছি, প্রায় বিগত 17-18 বছর এরকম আমরা মাঠে ময়দানে পথে ঘাটে দেশে না থাকলেও বহির্বিশ্বে বসেও আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে গেছি। বিগত কয়েকদিন যাবত আমি আর আপনাদের সম্মুখে আসি নাই, পর্দার পিছনেই থেকে যেতে চাইছিলাম। তো এই যুদ্ধটার পিছনে আমরা আসলে অনেক শ্রম দিয়েছি। শুধু আমি না, আমরা আমাদের দেশের যারা আমাদের ভাই বোন যারা আছে, যারা সবচেয়ে বেশি আমি কৃতজ্ঞতা আদায় করি তাদের, যারা জুলাই যুদ্ধে ছিল, আমাদের যারা শহীদ হয়েছে। তো আজকের যেই ঘটনার প্রেক্ষাপটে আপনাদের সম্মুখে আসা, এই যে আমি যদি আজকে না আসতাম, আমার নিজেকে নিজে খুবই আমি অনুতপ্ত হয়ে আজকের এখানে আসা। তো আমাদের গণ অধিকার পরিষদের ভিপি নূর ভাই, সাবেক ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নূর ভাইয়ের উপর যে ফেসিবাদী কায়দায় যে আক্রমণটা হয়েছে, তা আমি মেনে নিতে পারি নাই। বাংলাদেশে বিগত আমাদের ফেসিবাদী সরকারকে বিদায় করার পরে আমি আসলে পর্দার পিছনেই চলে গেছি। কারণ এখন আর ওই রাজনীতি, ওই রকম কাদা চোরাচুরির রাজনীতি আমি আর করতে চাই না। কারণ এই কাদা চোরাচুরির রাজনীতি যদি করতে যাই, কাদের সাথে করবো? এই জুলাই যোদ্ধাদের সাথে না, কিন্তু আমরা যাদের সাথে মিলেই জুলাই যোদ্ধাদের সাথে একসাথে অংশগ্রহণ করে আমরা এই ফেসিবাদীকে বিদায় করেছি। এদের মধ্যে অনেকেই আছে, যেমন ধরেন আপনার আমাদের যারা আছেন, আমি কারো মূলত নাম বলতে চাই না, কিন্তু নাম বলতে গেলে যেমন ধরেন নানান রকম এখানে আরো সমস্যা তৈরি হয়। তো ওদের সাথে যদি কথা বলতে চাই, বিগত ফেসিবাদী সরকার পতনের পর থেকে নানান রকম কর্মকাণ্ডে ওরা বিতর্কিত হয়েছে। বিতর্কিত হওয়ার পরে এখন যদি আবারও এসে প্ল্যাটফর্মে সেই যাদের সাথে একসাথে মিলে আমরা এই ফেসিবাদীকে পতন ঘটিয়েছি এবং ফেসিবাদীকে দেশ থেকে আমরা বিতাড়িত করেছি, তাদের বিরুদ্ধে যদি এখন কথা বলি, তাহলে আবার অপর পক্ষ থেকে গালিগালাজ, নিজের মুখ থেকে আবার ফসকে আবার কোনো খারাপ কথা যদি বের হয়ে যায়, এসব কথা চিন্তা করে আমি এই পর্দার অন্তরালে আবার চলে গেছি। কারণ আমরা হলাম যোদ্ধা মানুষ, যোদ্ধারা আসলে আমরা সচরাচর আর সামনে আসতে চাই না। যোদ্ধারা সবসময় যুদ্ধের সময় ওদেরকে পাবেন, আমাদের মতো যারা আছে দেশের দেশের তরে আমরা আসলে, মানুষ একটা ভুল কথা বলে যে দেশের তরে আমি মরে যাবো না। আমার কথা হলো না, আমি দেশের তরে মরবো না, আমি দেশের তরে বাঁচবো, কিন্তু আমার শত্রুকে আমি নিশ্চিহ্ন করে ফেলবো ইনশাআল্লাহ। তো বর্তমান প্রেক্ষাপটে আপনারা আমি আমি আসলে ক্ষুদ্র জ্ঞান দিয়ে, আমার নিজস্ব ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি চিন্তা করি, সে বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, আসলে এটাই আমরা কখনোই আশা করি নাই। কারণ অনেক দীর্ঘ একটা সংগ্রামের পরে, নানান আমাদের ভাই বোনের আত্মত্যাগের পরে, এক নদী যদি 1971 সালে যদি এক নদী রক্ত বয়ে যায়, তাহলে আমি মনে করি জুলাই শহীদদের রক্ত কোনো অংশে কম নয়। আর এই জুলাই শহীদদের সাথে আমরা বেইমানি করতে পারবো না। যদি আমরা এখনকার বর্তমানে প্রেক্ষাপটে যদি এটার সাথে যদি আমরা ঐক্যমত পোষণ না করে একটা স্বাধীন বিপ্লবী সরকার গঠন করতে না পারি, তাইলে আমি মনে করবো মীর মুগ্ধ, আমাদের আবু সাইদের ভাইদের জীবনটা বৃথা যাবে। কারণ এরা শত্রুর বুলেটের সামনে দাঁড়িয়ে কেউ বুক চিতিয়ে দিয়েছে, আবার কেউ পানি পানি করে, যারা আহত হয়েছে তাদেরকে পানি বিলানোর জন্য গিয়ে রাস্তায় শহীদ হয়েছে। বাংলাদেশের সরকারি হিসাব মতে প্রায় 1000-এর উপরে ছাত্র নেতারা এবং আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছে। আর
আহত হয়েছে প্রায় 8 থেকে 9 হাজারের মতো। সরি, আমার যদি ভুল হয়ে যায় আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ এটাই আহতের সংখ্যা। আপনার সরকারি হিসাবে এখনো তো আমাদের যে বিপ্লবী সরকার ওটা তো দেয় নাই সঠিক আপনার পরিসংখ্যান করে কোনো সঠিক এখনো রূপ দেয় নাই ওরা। তো নিহতের সংখ্যা আবার একটু কাছাকাছি আছে। আল্লাহ জানেন, আল্লাহ একজনও যদি মরেন ভাই, আল্লাহ যেন ওদেরকে বেহেশত নসিব দান করেন, এবং যদি ওদেরকে আমাদের কোনো যদি ভালো কাজ থাকে আল্লাহ যেন ওদের আমলনামায় দান করে, ওদেরকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন। আজকে আমরা যারা এখন বড় বড় কথা বলি এই আন্দোলনে কার ভূমিকা, এই আন্দোলনে তোমার ভূমিকা বেশি না আমার ভূমিকা বেশি, 5ই আগস্টের আগে যারা 36শে জুলাইয়ের আগে ওদের সেই দাদাগিরি কোথায় ছিল? এরা নাকি এখন এক ডাক দিলেই নাকি রাস্তা বাংলাদেশে পেশাব করে বন্যায় বসিয়ে দিবে। তো আসলে এইসব বেফাস কথাগুলো শুনতে গেলে যেমন ধরেন নিজের বিবেকের কাছে প্রশ্ন লাগে। কিছু বলি কিন্তু চিন্তা করে দেখি ওদের সাথে দীর্ঘ 16-17 বছর একসাথে মিলে রাস্তায়, পথে, মাঠে ঘাটে, রাস্তায় একসাথে আমরা যুদ্ধ করেছি, কিন্তু ওদের সাথে কথা বলতে গেলে এখন কাদা চোরাচুরি হবে। তো আমার একটা কথা মনে আছে, আমাদের আমাদের উপমহাদেশের একজন বিখ্যাত সাহিত্যিক, আলেম, আহ, উনি একটা কথা বলেছিলেন যে আপনার yesterday I wanted to change the whole world, but today I have changed myself. তো উনার কথার প্রেক্ষিতে আমি অনেক কিছু চাইছিলাম করতে, কিন্তু যখন গিয়ে দেখছি যে না, আমাদের ঐক্যমতের জায়গাটায় কিছুটা এখনো খাপ রয়ে গেছে। সেই জায়গাটা পূরণ করতে হলে আমাদেরকে প্রথমে নিজে সচেতন হতে হবে, নিজে ভদ্র সামাজিকতা সব দিকে আপনাকে নিজেকে শ্রেয় করে তুলতে হবে। সেই জায়গায় সেই জায়গা থেকে আমি চিন্তা করে দেখেছি যে না, এখন আমার নিজেকে আমি নিজে চেঞ্জ করে ফেলি। কারণ কার বিরুদ্ধে কথা বলবো, কার সাথে কার আহ, বিরুদ্ধে আমি রাস্তায় নেমে ওর বিরুদ্ধে স্লোগান দেব? সরি। তো এইসব কথা চিন্তা করে নিজেকে একটু পিছিয়ে নিয়েছি, পর্দার অন্তরালে নিয়ে নিয়েছি। কিন্তু আমরা তো আসলে মূলত যোদ্ধা। আমরা আসলে কোনো রাজনৈতিক দলের কথা চিন্তা করি না, দেশের কথা চিন্তা করি। দেশের কথা চিন্তা করে আমরা ভোটে, মাঠে ঘাটে আমরা আমাদের বিচরণ সর্বদা সর্বদা রাখি। তো আজকের মূলত যেই ঘটনা, আজকে যদি আমাদের এই নুরুল হক নুরু ভাই, সম্ভবত না নাম, নূর না নুরু, এটার মধ্যে একটা মত পার্থক্য আছে। তো সম্ভবত ওনার নাম বিপি নুরুল হক নূর। তো ওনার উপর হামলার, উনি একজন জুলাই যোদ্ধা, সবচেয়ে বড় কথা হচ্ছে উনি একজন জুলাই যোদ্ধা। ওনার উপর নানান রকম হামলা করা হয়েছে। উনি ফ্যাসিবাদী সময়ে নানান রকম হামলা করা হয়েছে, আহত হয়েছেন। আপনার ওনার কি বলবো। তো এই ফ্যাসিবাদী সরকার পতনের পরেও যদি ওনার উপর একটা হামলা হয়, আর আমাদের দেশের সাধারণ জনগণ এবং যারা আপনার সইতে 5ই আগস্টের স্টেক হোল্ডার মনে করেন ওরা, এরা যদি এটার প্রতিবাদ না করতে পারে, তো আমি মনে করি একটা ওদেরকে মানে কি বলবো, আমি নিজের থেকে নিজেই বলি যে মানে আপনাদের রাজনীতি করার দরকার নাই, আপনারা রাজনীতি ছেড়ে দেন। একজন জুলাই যুদ্ধের উপর যখন আঘাত হয়, তাইলে আপনার যে কোনো জনের উপর আঘাত হতে পারে। আর একটা নির্দিষ্ট দলকে বাঁচাতে, আসলে আমি যখন ভিডিওটা দেখতেছি যে বিপি নূর ভাইয়ের ওনার ভিডিওটা দেখতেছি, সম্ভবত উনি আমার বয়সে সিমিলারই হবেন অথবা ছোটই হবেন। তো ওনার যখন ভিডিওটা আমি দেখতেছি, তো উনি ভদ্র ভাষায় কথা আলাপচারিতা করতেছেন ওনার নেতা কর্মীদের সাথে। তো হঠাৎ করে কি হয়ে গেল, কিন্তু ওনার উপর যে অযাচিত যে হামলা যেটা দেখলাম, লাগতেছে মানে ওনার উপর যে হামলা করা হচ্ছে লাগতেছে মানে ওরা মানে ওটা কোনো মানে কোন মাইন্ডসেট নিয়ে এসেছে যে ওকে মারতেই হবে আজ। আর যদি এটা না হয় তাহলে আমার কাছে লাগতেছে যে এখানে যারা উচ্চপদস্থ কর্মকর্তা ছিল ওরা মেন্টালি ফ্রাস্ট্রেটেড ছিল। এটার বিদায় অফিসিয়াল কাজে ওইরকম হয়। আমরাও তো নানান দেশে নানান রকম কাজ করে থাকি, যখন মেন্টালি একটু কাজের মধ্যে একটু মেন্টালি ফ্রাস্ট্রেটেড থাকি তখন আমরা উল্টাপাল্টা কাজ করে ফেলি। তো এটা মানুষের ক্ষেত্রে হয়, কিন্তু আমার কাছে লাগতেছে এখানে হয় ওটার সাথে পলিটিক্যাল মোটিভ আছে, নতুবা সেই আওয়ামী ফ্যাসিবাদের নিযুক্ত কোনো উচ্চপদস্থ কর্মকর্তা হবে ও ওর মেন্টালি ফ্রাস্ট্রেটেড এর কারণে
ওই যে আমাদের সিলেটি ভাষায় একটা কথা আছে এখানে যে আমাদের শাশুড়ির উপর রাগ আমাদের ঘরের পোষা বিড়ালের উপর মিঠাই। তো বিপি নূর ভাইকে ওরা পোষা বিড়ালের মতো মনে করছে, এই জন্য আমাদের নূর ভাইকে ওরা ওরা শাশুড়ির সাথে কিছু করতে পারে নাই, ওই বিপি নূর ভাইকে বিড়াল মনে করে ওরা পিটিয়েছে। তো এটার আমি ঘোর ও তীব্র প্রতিবাদ জানাই। কারণ এটাই যদি আমি না জানাই, একজন জুলাই যোদ্ধার প্রতি আরেকজন জুলাই যোদ্ধার প্রতি যদি আমি আমার এই অন্যায়ের বিরুদ্ধে যদি আমি প্রতিবাদ না করি, তাহলে আমি নিজেকে নিজে মানুষ হিসেবে দাবি করতে পারবো না। তো বর্তমান পরিস্থিতিতে এই আমাদের একটা বিপ্লবী সরকার প্রয়োজন। এই আপনার ঘরের চড়ুই পাখির মতো কোনো সরকার দিয়ে আমাদের হবে না। কারণ আমাদের এখন অনেক অনেক কাজ বাকি আছে। এই কাজকে করতে হলে, সম্পন্ন করতে হলে আমাদের সেই বিপ্লবী সব মানুষদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। আমাদের বিপ্লবী সেই মানুষরা এখনো নিজের দেশের জন্য কথা চিন্তা করে, ওরা এখনো কাঁদে, ওরা এখনো চায় ওদেরকে এখনো ওদের দেশে নিয়ে আসুক। কিন্তু আমাদের দেশের তথাকথিত রাজনৈতিক ব্যবস্থা আর রাজনৈতিক সমঝোতার কারণে ওই বিপ্লবীরা সবসময় বিপ্লবী থেকে যায়, কিন্তু ওদের কোনো মূল্যায়ন করা হয় না। আজ যখন 5ই আগস্টের পর যে সরকার গঠন করা হলো, কেন মেজর ডালিমকে নিয়ে আনা হলো না? কেন কর্নেল খন্দকার রশিদ সাহেবকে দেশে ফিরিয়ে নিয়ে আনা হলো না? কারণ ওরা তো বিপ্লবী, ওরা এখনকার বিপ্লবী না, ওরা সেই 1975 সালের বিপ্লবী। 1975 সালে সেই বিপ্লবী যারা ওদের এই বিপ্লবের জন্ম পুরুষ হচ্ছে এরা। ওদেরকে এখানে নিয়ে আনা হলো না। একটা ইন্ডিয়ান নিযুক্ত একটা মেজর জেনারেল, যার যার মেজর হওয়ার যোগ্যতা নাই, ওয়াকারুজ্জামানকে মেজর জেনারেল পদোন্নতি দিয়ে ওকে বাংলাদেশের আর্মি প্রধান বানিয়ে রাখা হয়েছে। আবার আরেকটা আওয়ামী লীগের একটা দল চাটা পা লেওন চাটা আর একটা চুপ্পু, ওকে এখনো রাষ্ট্রপতি বানিয়ে রাখা হয়েছে। এটা বিপ্লবী সরকারের সাথে আমার সাথে মনে হচ্ছে তামাশা করা হচ্ছে। আপনারা একটু চিন্তা করেন, যেই সরকারের রাষ্ট্রপতি ছিল, যে ফেসিবাদীদেরকে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি, সেই ফেসিবাদী সরকারের একজন রাষ্ট্রপতি আমাদের দেশের এখনো রাষ্ট্রপতি, তাকে কেমন করে? আমি তো কি বলবো যে আমাদের দেশের রাজনৈতিক নেতারা আসলে পয়সার কাছে বিক্রি, না ওদের মাথার মধ্যে কিছু নেই? যদি মাথার মধ্যে কিছু থাকতো, দেশের প্রতি যদি একটু সম্মান থাকতো, জুলাই যোদ্ধাদের প্রতি যদি একটু সম্মান থাকতো, এই চুপ্পু থাকা সত্ত্বেও তো প্রায় 2000-এর উপর আমাদের জুলাই যোদ্ধাদের হত্যা করা হয়েছে। আমি ওদেরকে নেতাকর্মী বলবো না, কারণ ওরা নেতাকর্মী না, ওরা নেতাকর্মীর উপরে চলে গেছে। ওরা হচ্ছে জুলাই যোদ্ধা মানে বাংলাদেশে আরেকটা, ওইটা ওদের কোনো মানে এটার কোনো ভাষা নাই আমার কাছে যে কেমন করে ওদেরকে মানে আমি আপনাদের কাছে উপস্থাপন করব। নিজের অত্যন্ত শ্রদ্ধার জায়গা থেকে ওদেরকে স্মরণ করি এবং মনে রাখি। তো এই চুপ্পু সরকারকে যতদিন সরিয়ে যেতে না পারছেন, আর ওই যে আওয়ামী লীগের আরেকটা বি টিম আছে ঘরের বাছুর ছানা, জাতীয় পার্টি। তো জাতীয় পার্টির একজন এই যে উনার আপনার ওই যে আপনার জাতীয় পার্টির একজন নেতাকে দেখলাম গতকাল, আপনার ওই সরি কাদের সিদ্দিকী সাহেবের বাইকে দেখলাম, উনাকে কি একজন মানে স্লোগান দিতেছে ওনাকে সরে যাওয়ার জন্য। আসলে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা এবং মন মানসিকতার পরিবর্তনের দরকার। আসলে আমাদের ধমনীতে আসলে রাজনীতি নাই। আপনারা যদি যারাই বলেন গণতন্ত্র, আসলে গণতন্ত্র বলতে দুনিয়াতে কিছুই নাই। গণতন্ত্র হচ্ছে মানে এটার বিশেষ বিশেষ নানান রকম ব্যাখ্যা আছে। আপনারা যারা গণতন্ত্র নিয়ে পড়েন, গণতন্ত্র নিয়ে চিন্তা করেন, গণতন্ত্র নিয়ে গবেষণা করেন, গণতন্ত্র কত প্রকার ও কি কি এটা নিয়ে চিন্তা করেন। আসলে গণতন্ত্রর সবকিছু সমাধান যখন একটা রচনা লিখতাম, রচনা বলে সব নিচে উপসংহার থাকতো। তো উপসংহারে গিয়ে দেখা যায় গণতন্ত্র বলতে কোনো জিনিসই নাই। গণতন্ত্র হচ্ছে আমাদের উপর চাপিয়ে দেওয়া একটা তন্ত্র, যে তন্ত্রের মানে কোনো মানে শুরুও নাই শেষও নাই। বাংলাদেশের যে গণতন্ত্র, ওইটা যদি মানে কিসের গণতন্ত্র? যদি আমেরিকার অনুমোদন না থাকলে আপনি এই সরকার গ্রহণ করতে পারবেন না। বাদে পাশের আমাদের একটা আমাদের জাত শত্রু দেশ আছে ইন্ডিয়া। আমি আজ আসলে প্রথমে চিন্তা করতাম কেন আমি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবো, কিন্তু আমি
তারপরে চিন্তা করে দেখলাম কেন আমি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবো না। কারণ ওরা আমাদের দেশ সৃষ্টির পর থেকে ওরা আমাদেরকে অর্থনৈতিক, সামাজিক নানান রকম ভাবে ওরা আমাদেরকে অপমান অপদস্থ করে, কিন্তু আমাদের পক্ষ থেকে এখনো ওদের বিরুদ্ধে কোন রকম কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। নেওয়া ব্যবস্থা নেওয়া হয় নাই কারণ আমরা আমাদের দেশের রাজনীতিবিদরা এখনো পদলেহন করে, চামচা টাইপের। আর নিজের কোনো ব্যক্তিত্ব বলতে কোনো জিনিস নেই, যে আমি নিজের আত্মবিবেককে কাজে লাগিয়ে দেশের স্তরে দেশের জনগণের জন্য কিছু করব, দেশের মানুষের জন্য কিছু করব, এই জিনিসটা ওদের মাঝে নাই। এই এই জিনিসটা না থাকার কারণে আমাদের দেশের রাজনীতির ঘাটতি থাকে। আসলে রাজনীতি বলতে আমরা কি বুঝি? রাজনীতি বলতে আমি আমার সামান্য জ্ঞান দিয়ে বুঝি, রাজনীতি বলতে আমি ওই জিনিসটাই বুঝি যে সবচেয়ে উচ্চ নীতি, যে রাজার নীতিকে তাকেই রাজনীতি বলা হয়। তো রাজার নীতি যদি রাজনীতি হয়, আমাদের মধ্যে এরকম প্রতিযোগিতা থাকার দরকার যে দেখি কার নীতি বড়। তো আপনার নীতি বড় না আমার নীতি বড়? সবচেয়ে বড় নীতির নামই হচ্ছে রাজনীতি। কিন্তু আমাদের দেশের রাজনীতি, আসলে আমাদের দেশে না পুরো বিশ্বেরই রাজনীতি পদলেহন রাজনীতি। আমাদের যদি এই রাজনীতির ধারাকে সুস্থ করে আবার পুনরায় সেই ভালো অবস্থানে নিয়ে যেতে হয়, তখন দেখবেন বহির্বিশ্বের অনেকে, ওই যে আমাদের 1400 শতকে ইবনে বতুতা আমাদের দেশে আসছিল, এসে আমাদের দেশে দেখে বলে অবাক হয়ে গেছিল যে এই দেশের অবস্থা, এই দেশের সংস্কার, এই দেশের রীতিনীতি উচ্চ। তো এই জিনিসটা যদি আমাদের ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাদেরকে আর একটু চিন্তা করতে হবে, আমাদেরকে আর একটু বিশদভাবে চিন্তা করতে হবে আমরা কি করলে আমরা সেই আমাদের পুরনো ঐতিহ্য ফিরে নিয়ে আসতে পারবো। তো যাক, আমি যে কথায় ছিলাম, তো আমার নুরু ভাইকে আক্রমণ করা হয়েছে ফ্যাসিবাদী কায়দায়। নিজের বিবেকের কাছে নিজেকে অত্যন্ত ছোট মনে হয়। এই দেশ স্বাধীন হওয়ার পরেও যদি এইরকম যদি কোন জুলাই যোদ্ধার উপর আক্রমণ হয়, আপনারা কেমন করে এটা মেনে নিতে পারেন? আমি তো একদম মেনে নিতে পারি না। তাই এই বিপ্লবী সরকারকে বিপ্লবী করতে হলে সেই বিপ্লবীদেরকে খুঁজে বের করুন। কর্নেল শরীফুল হক ডালিমকে নিয়ে আসুন, HMB নূর চৌধুরীকে নিয়ে আসুন, কর্নেল খন্দকার রশিদকে নিয়ে আসুন, সেই বিপ্লবীদেরকে নিয়ে আসুন। দেখবেন দেশ একটা বিপ্লবী জনগণকে বিপ্লবী সরকারই শাসন করতে পারে, ওই বিপ্লবী সরকারই চালাতে পারে। যে মধ্যপন্থী শয়তান চোর টাইপের ওইগুলা পারবে না। তো আমার সবার কাছে আমার শ্রদ্ধা অনুরোধ, আপনারা এটার তীব্র প্রতিবাদ গড়ে তুলুন। জনগণের জন্য যারা জীবন দিয়ে আজ এই পর্যায়ে, কিন্তু এটা স্বাধীন হওয়ার পরেও যদি ওনাকে রাস্তাঘাটে অপদস্থ করতে হয় বহির্বিশ্বের হুকুমের মাধ্যমে, তো এটা তো মেনে নেওয়া যায় না। আপনারা সবাই প্লিজ আল্লাহর ওয়াস্তে এই কাদা চুরাচুরির রাজনীতি না করে, তুমি রাজাকার আমি রাজাকার না করে, জনগণের পক্ষে দাঁড়িয়ে জনগণের সবাইকে ভালোবেসে আবার আপনারা রাস্তায় নামুন, এটার তীব্র প্রতিবাদ করুন। সেই শুভকামনা রেখে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।